একটু পানি দাও তো। তনিমা বেগম রান্নাঘরে কিছু কাজ করছিলেন। মায়াও ওখানে দাঁড়িয়ে কথা বলছিল আর টুকটাক হেল্প করছিল। অরণ্যের আওয়াজ কানে আসতেই মায়ের বুকের ভিতর কেঁপে উঠল। সারাদিন ভালোই ছিল, তবে এখন মনের মাঝে আবারও সেই উথাল পাথাল শুরু হয়ে গেল। মায়ার মনের তোলপাড়কে আরো শতগুণ বাড়িয়ে দিয়ে তনিমা বেগম বলে উঠল, মায়া, একটা কাজ করো তো একটু। আমার হাতে আটা লেগে আছে, তুমি একটু অরণ্যর জন্য এক গ্লাস পানি নিয়ে যাবে? মায়া চমকে উঠে বলল, আমি? হ্যাঁ, আসলে রিয়া বৌমাও নিজের রুমে আছে বোধ হয়, তাই তোমাকে বলতে হচ্ছে, একটু যাবে? অনিচ্ছা সত্ত্বেও তনিমা বেগমের কথার মান রাখতে মায়া পানির গ্লাস ট্রেতে করে বাইরে নিয়ে গেল। অরণ্যকে দেখে বুকের কম্পন আরো বেড়ে গেল। অরণ্য এখনো ওভাবেই হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মায়া অরণ্যের সামনে এসে গলা খাকারি দিল। অরণ্য চোখ খুলে মাথা তুলে সামনে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। মায়াকে চোখের সামনে দেখে অরণ্যের মনে হলো ও নিশ্চয়ই কোনো ভ্রম দেখেছে। হ্যাঁ, ভ্রমই হবে। মায়া কি করে এখানে থাকবে? আমার মাথাটা সত্যিই গেছে। সব জায়গায় শুধু মায়াকেই দেখতে পাচ্ছি। মনে মনে এসব ভেবে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, কেন এত জ্বালাচ্ছ? কেন যাও না মনের ঘর থেকে? মায়া ভ্রু কুঁচকে বলল, জি, কিছু বললেন? মায়ার কণ্ঠ কানে আসতেই ঠাস করে চোখ খুলে তাকালো অরণ্য। বিস্মিত চোখে তাকালো মায়ার দিকে। ওকে সত্যিই দেখছে? তাহলে কি মায়া সত্যিই এখানে? অরণ্য উঠে দাঁড়িয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, মায়া, তুমি সত্যি এখানে? অরণ্যের এমন আজব প্রশ্নে মায়া কপাল কুঁচকে বলে উঠল। জি। অরণ্য নিজেকে একটু সামলে নিয়ে বলল, সরি, আসলে হঠাৎ করে তোমাকে দেখলাম তো, তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম। তা কেমন আছো? কখন আসলে? মায়া জোরপূর্বক মুচকি হেসে বলল, জি ভালো আছি, আর দুপুরে এসছি। তখনই সারা এসে বলল, আমি মায়া আপুকে নিয়ে এসেছি রাইসা আপুর বিয়ের জন্য। বিয়ে পর্যন্ত আপু আমাদের এখানেই থাকবে, অনেক মজা হবে। ভালো করেছি না ভাইয়া? তার মানে মায়া বিয়ে পর্যন্ত এ বাড়িতে থাকবে? অরণ্যের চোখের সামনেই থাকবে? যখন খুশি মায়াকে দেখতে পাবে অরণ্য? অরণ্যের যেন বিশ্বাসই হচ্ছে না। এ যেন মেঘ না চাইতেই সোজা বর্ষণের ঘনঘটা। নিজের খুশি ব্যক্ত করার কোনো উপায় অন্তর খুঁজে পাচ্ছে না। সারার প্রতি আজকে যেন সব ভালোবাসা উপচে পড়ছে অরণ্যের। এমন একটা মহৎ কাজের জন্য সারাকে অস্কার দিতে ইচ্ছে করছে ওর। অরণ্যের বিস্ময় ছেদ পড়ে মায়ার কথায়। মায়া পানির গ্লাস রাখা ট্রেটা একটু সামনে এগিয়ে ধরে বলল, আপনার পানি। অরণ্য নিজের ইমোশনকে একটু কন্ট্রোল করে নিয়ে মুচকি হেসে পানির গ্লাসটা হাতে তুলে নিল। এক চুমুকে সব পানি খেয়ে নিল। যেন একটুখানি পানীয় গ্লাসে অবশিষ্ট থাকলে মায়া ওকে লাঠি পেটা করবে। আসলে অতিরিক্ত এক্সাইটমেন্টে অরণ্য কি রেখে কি করবে বুঝতে পারছে না। পানি খাওয়া শেষে গ্লাসটা আবারও মায়ার হাতে থাকা ট্রেতে রেখে মায়ার দিকে তাকিয়ে ধন্যবাদ বলল। মায়া সৌজন্যমূলক হাসি দিয়ে আবারও কিচেনের দিকে চলে গেল। অরণ্য মায়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। মায়া যেতেই অরণ্য সারার দিকে ঘুরে হঠাৎ সারাকে জড়িয়ে ধরল। আচমকা জড়িয়ে ধরায় সারা একটু অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? অরণ্য সারাকে ছেড়ে দিয়ে বলে উঠল, আই লাভ ইউ বইনা, তুই আমার সত্যিকারের বোন। আজ আমি অনেক খুশি। বল তুই কি চাস? যা চাবি তাই পাবি। আজ তোর প্রতি বেশি ভালোবাসা আসছে আমার। সারা খুশিতে বাকবাকুম হয়ে বলল, সত্যি? ওয়াও, ঠিক আছে, আমি এখনই গিয়ে সবকিছু লিস্ট করে আনছি। কথাটা বলেই সারা নিচের রুমের দিকে দৌড়লো। এত বড় অফার হাতছাড়া করা যাবে না। ভাইয়ার মন বদলানোর আগেই লিস্ট দিয়ে দিতে হবে। আর অরণ্য ওখানেই সোফায় বসে পড়ল। ওর আর এখান থেকে রুমে যেতে ইচ্ছে করছে না। এমনিতেও রুমে ঢুকে রিয়াকে দেখলেই অরণ্যের মনটা বিষাদে ভরে ওঠে। অরণ্য চেষ্টা করেও রিয়ার সামনাসামনি থাকতে পারে না। ইদানিং তো রিয়ার উপস্থিতিও কাটার মতো বিধে ওর কাছে। তাই তো অতিরিক্ত দরকার ছাড়া অরণ্য নিচের রুমে বেশিক্ষণ থাকেই না। রাতেও অরণ্য অনেক দেরি করে রুমে ঢোকে। ততক্ষণে রিয়া ঘুমিয়ে যায় আর অরণ্য গিয়ে ব্যালকনির ডিভানে গিয়ে ঘুমায়। রিয়ার সাথে এক বেডে তো দূরের কথা, এক রুমে থাকতে ওর অস্বস্তি লাগে। অরণ্য এখানে থাকলে হয়তো আবারও আসতে যেতে মায়াকে দেখতে পাবে। সেই আশায় এখানেই বসে রইল সে। টিভি চালু করে বসে রইল আর চোখে মাঝে মধ্যে কিচেনের দিকে উকি দিয়ে মায়াকে দেখার চেষ্টা করছে। অরণ্য জানে ও যা করছে তা হয়তো অনুচিত।
ভাগ্যের নির্মম খেলায় ভুল মানুষের হলেও সে তো এখন বিবাহিত, আর বিবাহিত পুরুষ হয়ে এভাবে অন্য নারীর প্রতি মুগ্ধ হওয়াটা ঠিক না। কিন্তু ওর কাছে কিছুই করার নেই, মনের হাতে যে পরাস্ত সে চাইলেও মায়াকে ভুলতে পারে না। চেষ্টা তো কম করেনি, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। মায়ার প্রতি তার অনুভূতিগুলো দিন দিন বাড়ছে বই কমছে না। মায়াকে শুধু এক নজর দেখার জন্য সে হাজারো কষ্ট সহ্য করতে পারবে, তবে মায়াকে দেখতে না পেলে যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। তাই তো বেঁচে থাকার তাগিদে হলেও মায়াকে তার দেখতেই হবে। মায়া সেই যে গেল আর বের হচ্ছে না। অরণ্যের আবারও একটু মায়াকে দেখতে ইচ্ছে করছে। অরণ্য একটু গলার আওয়াজে বাড়িয়ে বলে উঠল, মা, আমাকে এক কাপ কফি দাও তো। অরণ্য অধীর আগ্রহে বসে রইল, মনে মনে শুধু আশা করছে মায়াই যেন ওর কফিটা নিয়ে আসে। 5 মিনিট পর সত্যি সত্যি মায়া এক কাপ কফি, ধোয়া ওটা গরম কফি নিয়ে হাজির হলো। অরণ্যের খুশি আর দেখে কে। মায়া কফির মগটা অরণ্যের দিকে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, আন্টি কাজ করছিল তাই আমাকে আনতে বলল। অরণ্য মুচকি হেসে কফির মগটা হাতে নিয়ে মায়াকে সোফায় বসতে বলল। মায়া একটু ইতস্তত করলেও অরণ্যের কথা রাখতে সোফায় বসে পড়ল। অরণ্য বলল, ধন্যবাদ মায়া, আর সরি তোমাকে কষ্ট দিলাম। মায়া স্মিত হেসে বলল, আপনার বোধহয় সরি বলাটা হ্যাবিট। কথায় কথায় সরি বলে দেন। থ্যাংক ইউ আর সরি এই দুটো শব্দ যেন বাঙালির ফেভারিট। ঠুস ঠাস বলতে পারলেই নিজেকে ইংরেজ মনে করে। অরণ্য হালকা হেসে বলল, বাপরে, তুমি তো দেখছি ঝাঁসি কি রানীর মতো রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছো। এখন তো তোমার সামনে থ্যাংক ইউ সরি বলতেই ভয় লাগবে। তেমন কিছু না, তবে কথায় কথায় থ্যাংক ইউ সরি বলাটা আমার মোটেও পছন্দ না। যে জিনিস মন থেকে ফিল করে না বলেন তার কোনো মূল্য থাকে না। শুধুমাত্র তখনই বলা উচিত যখন এটার সঠিক কারণ থাকে। আর আপনি মন থেকে ফিল করে কথাটা বলেন, তখনই কথার সঠিক গুরুত্ব পায়। মায়ার কথাগুলো সত্যিই মনোমুগ্ধকর। যেমন মায়া তেমনি তার চিন্তাধারা। মায়ার কথাই বোঝা যায় মেয়েটা কত সুশৃঙ্খলার গোছানো। অরণ্য মুগ্ধ হয়ে মায়ের বাণী শ্রবণ করছে। মায়া অরণ্যের দিকে তাকাতে মায়ের চোখাচোখি হয়ে গেল। মায়া অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে ফেলল। ও ভেবে পায় না এই লোকটার সামনে এত নির্দ্বিধায় কিভাবে কথা বলে ফেলে ও। যেন কত আপন কেউ। আপন কি ভাবছি আমি? এসব ভাবা ঠিক না। আমি তো একজন অপরাধী। সত্যিটা জানলে সে বা এই পরিবারের কেউই আমাকে মাফ করবে না। তাই এসব মিথ্যে মোহে নিজেকে জড়ানো যাবে না। এসব ভেবে মায়া কিচেনের কথা বলে আবারও উঠে চলে গেল। কিছুক্ষণ পরে সবাই ডিনারের জন্য নিচে এলো। রিয়াও নিচে এসে সোজা ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসে পড়ল, যেন সে এই বাড়িরই মেহমান। ব্যাপারটা মায়ের কাছে কেমন যেন লাগলো। বাড়ির বউয়ের এমন উদাসীনতাটা কেমন চক্ষু সুলভ মনে হলো না। অন্তত বাড়ির কাজে কিছুটা হেল্প তো করা উচিত। মায়া আরো একটি বিষয় খেয়াল করলো, রিয়া অরণ্যের ব্যাপারেও কেমন উদাসীন। অরণ্য সেই কখন অফিস থেকে ফিরেছে, অথচ রিয়ার সেদিকে কোনো উদ্বেগই নেই। থাক, আমার এসব ভেবে লাভ নেই। এটা ওদের পার্সোনাল ব্যাপার। খাবার টেবিলে সবাই এসে বসেছে। মায়া তনিমার এলিসা বেগমে হেল্প করছে খাবার সার্ভ করতে। সারা এসে মায়াকে টেনে নিয়ে চেয়ারে বসালো। পাশেই অরণ্য বসেছিল। মায়া পাশে বসতেই একটা মিষ্টি ঘ্রাণ এসে লাগলো অরণ্যের নাকে। ঘ্রাণটা কেমন নেশা ধরানো, যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। অরণ্য যেন হারিয়ে যাচ্ছে। আজকের দিনটা সত্যিই অনেক ভালো। আজ এত কাছ থেকে মায়াকে দেখতে পাচ্ছে। আর কি চাই ওর? সার্ভ করা হলে তনিমা বেগম আর এলিসাও খাবার খেতে বসে পড়ল। এ বাড়িতে সাধারণত সবাই একসাথেই খায়। খাবার খেতে নিয়ে এলিসা বেগম হঠাৎ কাজের মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা নীলু, শোন, আমার খাবারে চুন কম দিয়েছিস তো? তুই তো জানিস আমি আবার বেশি চুন খেতে পারি না। চুন বেশি হলে আমার সমস্যা হয়, পেটে জমজ হতে সমস্যা হয়। এলিসা বেগমের মহান বাণীতে বাকি সবাই তেমন অবাক না হলেও বেচারি মায়া ভ্যাবাচাকা খেয়ে গেল। এলিসা বেগমের সব কথা মাথার ওপর দিয়ে বাউন্সার গেল। মায়া সারার কানে আস্তে করে বলল, এলিসা আন্টি কি প্রেগনেন্ট নাকি? আর ওনার পেটে কি যমজ বাচ্চা আছে? মায়ার কথায় সারা উচ্চস্বরে হেসে উঠল। মায়া বেচারি আবারও থতমত খেয়ে গেল। সবাই সারাকে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। সারা কোনো রকমে হাসি থামিয়ে সবাইকে মায়ার বলা কথাটা বলল। এবার বাকি সবাইও হেসে দিল। সাহিল তখন মায়ের উদ্দেশ্যে বলল,
আরে বিয়ান সাহেবা, আপনি তো দেখছি চরম বিনোদন দিতে পারেন, আমাদের জমবে ভালোই। তো বিয়ান সাহেবা, আসলে আমাদের এরিসাম আমি ফরেনার, তো তাই বাংলা ঠিকমতো বলতে পারে না। সাহিলের বিয়াইন বলাটা অরণ্যের কেমন যেন পছন্দ হলো না, তাই অরণ্য বলে উঠল। এসব বিআইন টিআইন শুনতে কেমন অড লাগে, এসব বলার দরকার নেই। সাহিল মুচকি হেসে বলল, ওকে ভাই, এমনিতেও আমি মজা করছিলাম, সবসময় কি আর এভাবে সম্বোধন করতাম নাকি? এভাবেই হাসি আনন্দের সাথে সাথেই খাওয়া দাওয়া করতে লাগলো। সবাইকে এভাবে একসাথে হাসি খুশি দেখে মায়ার মনে হলো ঠিক এমনই একটা পরিবার সে নিজের জন্য চেয়েছিল, যেখানে সবাই মিলেমিশে হাসি মুখে থাকবে, কেউ কাউকে ছোট করে দেখবে না। দুর্ভাগ্যবশত আজ এমন একটা পরিবার পেয়েও সে পেল না। হয়তো তার কপালে পরিবারের সুখী নেই। কথাগুলো ভেবে বুক চিরে এক হতাশাজনক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মায়ার। খাবার শেষ হলে দ্রুত নিচের রুমে চলে গেল মায়া। এদের সাথে যত কম জড়ানো যায় ততই ভালো। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? মায়ার অভ্যেস অনুযায়ী সকাল সকাল ঘুম ভেঙে গেল ওর। সারা আর রাইস্তা এখনো ঘুমে কাদা। মায়া ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে গায়ের চাদরটা ঠিক করে টেনে দিল। মেয়েগুলো সত্যিই ভারী মিষ্টি। কত রাত পর্যন্ত গল্প করে করে তারপর ঘুমিয়েছে। মায়া বিছানা ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। সকাল বেলার প্রাকৃতিক ঠান্ডা বাতাসটা ওর কাছে অনেক ভালো লাগে, তাই রোজকার মতো আজও ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এলো। ব্যালকনিতে এসে দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করে প্রকৃতির ঠান্ডা শীতল বাতাস অনুভব করতে লাগলো। কিছুক্ষণ ওভাবে থাকার পর মায়া চোখ খুলে ফিরে আসতে নিলেই পাশের বারান্দায় চোখ পড়ল ওর। সারাদের রুমে আর অরণ্যের রুমের ব্যালকনি পাশাপাশি হওয়ায় এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনিতে দেখা যায়। মায়া দেখলো অরণ্য ব্যালকনির ডিভানে ঘুমিয়ে আছে। এটা দেখে একটু অবাক হলো মায়া। উনি কি সারা রাত এখানেই ছিলেন? কিন্তু কেন? আচ্ছা, উনি কি রোজই এখানেই ঘুমান? না না না, কি সব ভাবছি। রোজ কেন এখানে ঘুমোতে যাবেন? হয়তো এমনি কোনো কাজে এসে এখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন। এমনিতেও এসব বিষয়ে আমার না ভাবাই ভালো। তাই মায়া আর দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেল। ইহান অনেকক্ষণ হলো এসেছে বাসায়, কিন্তু ইরিনকে কোথাও দেখতে পাচ্ছে না ও। তাই এবার ইরিনের রুমের দিকেই পা বাড়ালো ও। ইরিনের দরজার কাছে এসে দেখলো দরজা খোলাই আছে। তাই ইহান হাসি মুখে বলে উঠল, হ্যালো মাই ডিয়ার ইরাবতী। কথাটা বলতে বলতেই ইহান ইরিনের রুমে ঢুকে পড়ল। ইরিনের বেডের উপর বসেছিল। হঠাৎ ইহানকে আসতে দেখে তাড়াতাড়ি করে নিজের রুমে মুছে নিল। তবে ইহানের চোখ ফাঁকি দিতে পারল না। ইহান ভ্রু কুঁচকে ইরিনের পাশে বসে চিন্তিত সুরে বললেন, কি হয়েছে ইরাবতী? কাঁদছো কেন? বলো না। ইরিন জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কই, কি হবে? কিছুই হয়নি। দেখো ইরাবতী, মিথ্যে বলার চেষ্টা করো না। তুমি জানো আমাকে বোকা বানানো অত সহজ না, তাই জলদি করে বলো কি হয়েছে। তখনই ইরিনের ফোনে মেসেজ টোন বেজে উঠল। মেসেজ দেখে ইরিন কেমন ভয়ার্থ চোখে তাকিয়ে রইল। ব্যাপারটা দেখে ইহান ভ্রু কুঁচকে ফোনটা খপ করে হাতে তুলে নিল। মেসেজটা দেখে চোয়াল শক্ত হয়ে এলো ওর। মেসেজটা ইরিনের এক্স হাজবেন্ডের। মেসেজে লেখা আছে, আমাকে জেলে পাঠিয়ে ঠিক করিসনি তুই, এর শাস্তি তো তোকে পেতে হবে। তুমি কি ভেবেছো আমার কাছ থেকে মুক্তি পেয়ে গেছো? কখনোই না, অনেক জলদি আমি আবারও আসবো। ইহান ইরিনের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এই হারামিটা ছাড়া পেলো কবে? ইরিন বলে উঠল, গতকাল। তার মানে কাল থেকে ওই রাস্কেলটা তোমাকে এইসব হুমকি ধামকি ভরা মেসেজ দিয়ে যাচ্ছে? ইরিন আলতো করে মাথা ঝাঁকালো। ইরিনের রাগী কণ্ঠে বলল, আর তুমি কিছু কাউকে না জানিয়ে একা একা কাঁদছো কেন? আমার তো ওর থেকে বেশি তোমার উপর রাগ হচ্ছে। তোমার সাহস কি করে হলো ওর মতো বীজকে ভয় পাওয়ার? তোমার ওর প্রতি এই ভয়টাই ওর আসল জিত, তা কি তুমি জানো? ইরিন কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। ইহান একটু শান্ত হয়ে বলল, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কখনো ওকে গালি দিয়েছো? ইরিন একটু থতমত খেয়ে বলল, কি বলছো এসব? আমি আর গালি কখনোই না। ঠিক আছে, তুমি ওই রাস্কেলটাকে এক্ষুনি ফোন করো। ইরিন ইহানের দিকে চমকে তাকিয়ে বলল, কি কি বলছো এসব? আমি কেন ওকে ফোন করব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আর আজ তোমার মন মস্তিষ্ক একদম হালকা করে দেব। দেখো, তুমি হয়তো ওই মুভি দেখোনি যেখানে কারিনা তার পুরনো প্রেমিককে মন খুলে ইচ্ছে মতো গালি দেয় এবং তার মনের সব দুঃখ বের হয়ে একদম হালকা হয়ে যায়। তুমিও আজ ট্রাই করো, দেখবে
একদম মনে হালকা হয়ে যাবে। কিসব আবল তাবল বলছো? এমনটাও হয় নাকি? আরে হয় হয়, তুমি ট্রাই তো করে দেখো। বাই দ্য ওয়ে, তুমি গালিগালাজ দিতে পারো তো? না না, ছি ছি, আমি জীবনেও গালিগালাজ করিনি। আচ্ছা, ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি তোমাকে একটা কাগজে হাই লেভেলের কিছু এক্সট্রা পাওয়ারফুল গালি লিখে দিচ্ছি, যেটা শুনে ওই রাস্কেলের কান দিয়ে রক্ত বের হয়ে যাবে। কথাটা বলে ইহান একটা কাগজে গালি লেখা শুরু করে দিল। লেখা শেষে ইরিনকে বলল তাকে ফোন করতে। ইরিন এখনো ইতস্তত করছে, বারবার মানা করছে, কিন্তু কে শুনে কার কথা। শেষে ইহান নিজেই ইরিনের এক্স হাজবেন্ডের নাম্বারে ফোন দিয়ে লাউড স্পিকারে দিয়ে ইরিনের হাতে ফোন ধরিয়ে দিল। ইরিন এখনো প্রচুর নার্ভাস, হাতে কেমন কাঁপছে। ফোনে কল ঢুকছে এবং একসময় কল রিসিভ হলো। রিসিভ হতেই ওপাশ থেকে লোকটি বলে উঠল, কি ব্যাপার ইরিন সোনা, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? ভয় পেয়ে গেলে বুঝি, তাই না? এতই যখন ভয় পাও, তাহলে আমাকে জেলে দেওয়ার সাহস কি করে পেলে তুমি? ইরিন ভয়ে বারবার ঢোক গিলছে। ওর চোখের সামনে ওই লোকটার নির্মম অত্যাচারের দৃশ্যগুলো ভেসে উঠছে। ইহান শুধু বারবার ইরিনকে গালি দেওয়ার ইশারা করছে। ইরিন কোনো রকমে নিজেকে একটু শক্ত করে কাগজের দিকে তাকালো। ওই পাশের লোকটা এখনো বলেই যাচ্ছে, যাই হোক, আমাকে যদি আর রাগাতে না চাও তাহলে জলদি আমার কাছে চলে। আর বলতে পারল না লোকটা। ইরিন কাগজের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কুত্তা, হট! কুত্তা হারামি। লোকটা ভ্যাবাচেকা খেয়ে বলল, এই এই কি বলছিস এসব? শয়তান কাপুরুষ, নাজায়ের বাপের চারুর সন্তান। ইরিন আবারও গালি দেওয়া শুরু করলো। ধীরে ধীরে ইরিনের কনফিডেন্স আসা শুরু হলো। নিজের মনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করতে পারল। নিজের সাথে করা জুলুমগুলোর কথা মনে করে এবার ক্ষিপ্ত সুরে বলতে লাগলো, মাতাপু শুয়োর, হাজারো বাপের একমাত্র সন্তান। আরে তোকে জানোয়ারের গালি দিলে জানোয়ারকেও অপমান করা হবে। তোর সাহস কি করে হলো আমাকে মেসেজ দেওয়ার? তুই কি ভেবেছিস তোকে দেখে আমি ভয় পেয়ে যাব? শালা নামরদ, তোকে ভয় পাবে আমার জুতা। আর কোনোদিন যদি আমার নাম্বারে মেসেজ বা ফোন দিয়েছিস, তাহলে বাড়িতে এসে চাকু দিয়ে তোর পেট কেটে তোর নাড়ি ফুড়ি টেনে বের করে তোকে নর্দমায় ফেলে দিয়ে আসবো। শালা তোর গন্ডারের বাচ্চা, জানোয়ারের পুটি খাইয়ে দেবো তো। ব্যাস, আর শুনতে পারল না বেচারা। ওর কানে যেন বোম ফাটছে, তাই ঠাস করে ফোনটা কেটে দিল। ইরিনের যেন সত্যি অনেক হালকা লাগছে, মনের ক্ষোভ প্রকাশ করে অনেক শান্তি লাগছে। ইহান ওর দিকে তাকিয়ে বলে, কেমন লাগছে এখন? ভালো লাগছে না? ইরিন হঠাৎ আবেগী হয়ে ইহানকে জড়িয়ে ধরল। যদিও এটা শুধুই একটা ফ্রেন্ডলি হাক ছিল, তবে ইরিনের কাছে যে এটাই পরম পাওয়া। ইহানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। ইহান আলতো করে নিচের হাতটা ইরিনের পিঠে রেখে চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করতে লাগলো। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক। ইরিন সারা জীবন এভাবেই ওর হাজবেন্ডকে আবদ্ধ থাকুক। একটু পরে ইরিন ইহানকে ছেড়ে দিয়ে বলল, সরি, আমি একটু বেশি আবেগে হয়ে পড়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ইহান, আজ সত্যি অনেক হালকা লাগছে। তুমি না বললে হয়তো আমার মাঝে এত সাহস কখনোই আসতো না। ইহান দুষ্টু হেসে বলল, দেখেছো আমি কত ট্যালেন্টেড বান্দা। এখনো বলছি আমাকে বিয়ে করে নাও, লাইফ সেট হয়ে যাবে। কথাটা বলে ইহান একটা চোখ টিপ মেরে দিল। আর সব সময়ের মতন ইরিন হাসির ছলে সব উড়িয়ে দিল। আর ইহান মায়া ভরা চাহনিতে তার ইরাবতীর হাসি দেখতে লাগলো। রাইসার বিয়ে উপলক্ষে সবাই শপিং মলে এসেছে শপিং করতে। মায়া আসতে চাইছিল না, কিন্তু সারার চোরাচুরিতে আসতে বাধ্য হয়েছে। মায়া আশায় অরণ্যেরও ভালো লাগছে, না হলে হয়তো ও নিজেও আসতো না। নিশানার ওর ভাই জোবানও এসেছে ওদের সাথে শপিং করতে। সবাই মলে ঢুকে মনের আনন্দে নিজেদের মতো শপিং করে যাচ্ছে। বড় একটা লেহেঙ্গার দোকানে ঢুকে সবাই লেহেঙ্গা দেখছে। বিয়ের সব ফাংশনের জন্য আলাদা আলাদা লেহেঙ্গা পছন্দ করছে। মায়া শুধু সবারটা দেখে যাচ্ছে। তার এমন অত্যাধুনিক শপিং করার না অভ্যেস আছে না দরকার। 2-3টা টিউশনি করে নিজের সব খরচ চালাতে হয় ওকে। অপ্রয়োজনীয় এত টাকা খরচ করাটা মায়ার পছন্দ না। একটা দিনের জন্য এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। হয়তো এদের কাছে সব সুবিধে আছে বলেই এরা টাকার মূল্য বোঝে না। যাদের কাছে নেই তারা বোঝে টাকার আসল মূল্য। যত টাকা এরা নষ্ট করছে তা দিয়ে কত সুবিধা বঞ্চিত শিশুদের জামা কাপড় হয়ে যাবে। তবে সবাই যে একই রকম ভাববে সেটা তো আর জরুরি না।
ওরা ওদের মনের আনন্দের জন্য খরচ করছে, তাই ওদের দিক দিয়ে ওরা ঠিকই আছে। নিশানের ভাই জোবান সারার পাশে বসে ওকে নানান রকমের লেহেঙ্গা বেছে বেছে দেখাচ্ছে আর ন্যাকামি করছে, যা দেখে সাহিলের মেজাজ টপ ফ্লোরে উঠে যাচ্ছে। এই জোবান নামের আইটেমটা যদি নিশানের ভাই না হতো, তাহলে এতক্ষণে ওকে দুমড়ে মুচড়ে পার্সেলে ভরে নাম না জানা গ্রহে পাঠিয়ে দিত। তাই আপাতত নিজের রাগটাকে পানি ছাড়াই গিলে নিল। দাঁতে দাঁত চেপে কোনো কিছু না বলে সারার হাতটা শক্ত করে ওকে টানতে টানতে দোকানের বাইরে চলে গেল। বেচারা সারা সাহিলের হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেল। সাহিলের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলতে লাগলো, আরে কি করছেন, ছাড়ুন আমাকে, আমার লেহেঙ্গা নেওয়া হয়নি এখনো। তবে সাহিলের সাথে কি আর ওর মতো ননির পুতুল পেরে ওঠে? সাহিল যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, তোমরা এখানে শপিং করো, আমি সারাকে অন্য কিছু দেখাতে নিয়ে যাচ্ছি। সবাই আর তেমন কিছু বলল না, জানে সাহিল শুনবে না। ও অনেক জেদ্দি স্বভাবের। সাহিল সারাকে একটা ফাঁকা দোকানে নিয়ে গেল, যেখানে শুধু মহিলা স্টাফ আছে। সাহিল সারাকে দোকানে বসিয়ে দিয়ে স্টাফদের উদ্দেশ্যে বলল, ম্যাডামের যা লাগে দেখান, আর যতক্ষণ আমরা এখানে আছি অন্য কোনো কাস্টমার যেন না আসে, তার জন্য আপনাদের এক্সট্রা পেমেন্ট করা হবে। কথাটা বলে সাহিল একপাশে গিয়ে বসে পড়ল, আর স্টাফরা সারাকে ড্রেসের কালেকশন দেখাতে লাগলো। সারা সাহিলের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমি ওখানেই সবার সাথে শপিং করব। কথাটা বলে সারা উঠে চলে যেতে লাগলো। তখনই সাহিল পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, দোকানের বাইরে যদি পা রেখেছিস তাহলে তোর আজকে সব শপিং বন্ধ। রাইসার বিয়েতে তোকে কিছুই কিনে দেওয়া হবে না, কথাটা মনে রাখিস। সারা সাহিলের তাকিয়ে চোখ কুচকে তেজি সুরে বলল, কেন কেন? আপনি বললেই হলো নাকি? আমার শপিং এর টাকা কি আপনি দিবেন নাকি? আমি আমার বাবার কাছ থেকে যথেষ্ট টাকা নিয়ে এসেছি, বুঝেছেন? আর কম পড়লে অরণ্য ভাইয়া দিবে, তাই আপনার কথা আমি কেন শুনতে যাব? কথাগুলো বলে সারা আবারও চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সাহিল সারার হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে আটকে দিয়ে চোয়াল শক্ত করে বলল, আমাকে টাকার গরম দেখাচ্ছিস? দিন দিন দেখছি তোর সাহস বেড়েই চলেছে। আমার কথার অমান্য হলে এর পরিণাম তোর জন্য মোটেও সুখকর হবে না। তাই নিজের ভালো চাস তো চুপচাপ এখানে বসে যা যা লাগে কিনে নে, না হলে আমি তোর সারা জীবনের জন্য শপিং আসা বন্ধ করে দিব, কথাটা মনে রাখিস। সারা এতক্ষণ সাহস দেখালেও এবারও দমে গেল। বেচারির ছোট্ট মাসুম চান এই রাক্ষস দানবের সামনে কি আর টিকতে পারে? সারার কাছে সাহিলকে রূপকথার ভয়ঙ্কর কোনো রাক্ষস দানবের মতো লাগে, যেন এখনই তার বিশাল দাঁত বের করে তাকে খেয়ে ফেলবে। তাই সারা ভীতুভাবে মাথা ঝাঁকালো, মানে সে সাহিলের কথা মানতে রাজি। সাহিল সারাকে ছেড়ে দিলে সারা গিয়ে ওর শপিং করতে লাগলো, আর মনে মনে সাহিলকে গালির বন্যায় ভাসিয়ে দিল। ইহান একটা লেহেঙ্গার ওড়না ইরিনের কাঁধে রেখে বলল, ওয়াও ইরাবতী, এটা তো তোমাকে অনেক মানিয়েছে, অনেক সুন্দর লাগছে, তুমি এটা ট্রাই করে দেখো না। ইরিন মুচকি হেসে লেহেঙ্গাটা নিয়ে ট্রায়াল রুমে চেঞ্জ করতে গেল। কিছুক্ষণ পর ইরিন চেঞ্জ করে বাইরে এসে ইহানকে বলল, কেমন হয়েছে? ইহান কি জবাব দিবে? সে তো বাকরুদ্ধ হয়ে গেছে। মুদিত নয়নের মুগ্ধতায় সিক্ত হচ্ছে, মন্ত্রমুগ্ধের মতো আঁখি ভেজাচ্ছে ইরিনের সৌন্দর্যের ঝলকানিতে। ইহানের মুগ্ধতার মাঝেই ইরিন আবারও বলে উঠল, কি হলো ইহান, ভালো লাগছে না? ইরিনের কথাই ইহানের ঘোর কাটল। নিজের পাখা ছড়ানো মনটাকে একটু সামলে নিয়ে মুচকি হেসে বলল, আরে চমৎকার, পারফেক্ট লাগছে, একদম নতুন বউ বউ লাগছে। ইহান ইরিনের কাছে গিয়ে আস্তে করে বলল, চলো আজই বিয়ে করে ফেলি। ইরিন আবারও হেসে দিয়ে বলল, ধ্যাত, তুমিও না, সবসময় শুধু মজা করো। ইরিন আবারও চেঞ্জ করতে চলে গেল, আর ইহান নিজের উপর নিজেই হাসল। সে কি কখনো ইরিনের সামনে মজাটাকে সত্যি প্রমাণ করতে পারবে? তার মনে জমে থাকা হাজারো অব্যক্ত অনুভূতির প্রকাশ ঘটাতে? এত সব প্রশ্নের মেলা থাকলেও নেই কোনো উত্তরের অবকাশ। কথাগুলো ভেবে ইহান গুনগুন করে গেয়ে উঠল, রিয়া তো আশা থেকেই চোখের সামনে যা পছন্দ হচ্ছে কিনেই যাচ্ছে, বাদবাকি আর কিছুর আপাতত হুঁশ নেই ওর। হুঁশ রেখেই বা কি করবে? ওর কাছে তো এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট।
এসবই তো ওর চাওয়া ছিল, আর আজ যখন ওর চাওয়া পূরণ হচ্ছে তখন বাকি কিছু দেখার টাইম নেই। অরণ্য কিছুটা দূরে দাঁড়িয়েছিল, মাঝে মধ্যে মায়াকে দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। আশেপাশে তাকাতেই হঠাৎ একটা ম্যানাকুইনে রাখা একটা গাঢ় নীল রঙের শাড়ি দেখতে পেল। শাড়িটা দেখেই অরণ্যের কেন যেন মনে হলো এই শাড়িটাতে তার সন্ধ্যা মালতীকে অনেক মানাবে। শাড়িটাতে মায়াকে কল্পনা করছে অরণ্য। অরণ্যের খুব ইচ্ছে করছে মায়াকে এই শাড়িতে দেখার, কিন্তু এটা কি সম্ভব? মায়াকে কিভাবে দিবে এই শাড়ি? আর দিলেও যে মায়া নিবে তারও সম্ভাবনা খুবই কম, কিন্তু তার যে খুব মন চাইছে মায়াকে শাড়িটা দেওয়ার, কিন্তু কিভাবে দিবে? কিছুক্ষণ ভাবার পর অরণ্যের মাথায় একটা বুদ্ধি এলো। অরণ্য আস্তে করে রাইসাকে নিজের কাছে ডাক নিয়ে বলল, শোন, তোর ওই শাড়িটা কেমন লাগে? রাইসা দেখে বলল, অনেক সুন্দর ভাইয়া, তুমি কি ভাবির জন্য নেবে? আরে না, ও এসব নিবে না। ও ওর পছন্দ মতো শপিং করছে। তাহলে কার জন্য নেবে? তুই নিবি? তোকেও কিন্তু ভালো মানাবে। কিন্তু ভাইয়া আমি তো সব ফাংশনে লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গা অনেকগুলো চয়েস করে ফেলেছি। তাহলে কাকে দিব শাড়িটা? আসলে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। রাইসা কিছুক্ষণ ভেবে বলল, ভাইয়া এক কাজ করি, মায়া আপুকে দিই, মায়া আপুকে অনেক মানাবে শাড়িটাতে। অরণ্য কিঞ্চিত বাঁকা হাসি দিল। সে তো এটাই চাচ্ছিল। অরণ্য বলল, কিন্তু মায়া কি নিবে শাড়ি? আরে নিবে না কেন, আমি দিব আপুকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কথা যেন বলিস না, তাহলে হয়তো নিবে না। বলবি তুই পছন্দ করে দিয়েছিস। রাইসা শাড়িটা নিয়ে মায়াকে দিয়ে পরে ট্রাই করতে বলল। মায়া অনেক মানা করলেও রাইসার জেদের সামনে মায়া শাড়িটা নিতে বাধ্য হলো। আর অনিচ্ছা সত্ত্বেও মায়া শাড়ি নিয়ে ট্রায়াল রুমে গেল। বোরখা খুলে পাশের হ্যাঙ্গারে রেখে শাড়ি পরতে লাগলো। মায়াকে শাড়ি নিতে দেখে অরণ্য মনে মনে খুশি হয়ে গেল। ট্রায়াল রুমের একটুখানি দূরেই দাঁড়িয়ে রইল মায়াকে দেখার আশায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মায়াকে বাইরে আসতে না দেখে অরণ্যের একটু চিন্তা হলো। মায়ার কোনো সমস্যা হলো না তো? বাইরে আসছে না কেন? অরণ্য এবার দ্বিধা ভুলে মায়ার ট্রায়াল রুমের বাইরে এসে দরজায় হালকা টোকা দিয়ে বলল, মায়া, সব ঠিক আছে তো? আর ইউ ওকে? ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। অরণ্য আরো ঘাবড়ে গেল। অরণ্য আবারও নক করে বলল, মায়া কি হয়েছে? কথা বলছো না কেন? দরজা খোলো। একটু পরে দরজা খোলার শব্দ পেল অরণ্য। দরজা হালকা খুলে মায়া ওর মাথাটা হালকা বের করে ইতস্তত ভাবে বলল, আপনি একটু সারা বা রাইসা কাউকে ডেকে দিতে পারবেন প্লিজ? কিন্তু সারাকে তো সাহিল কোন দিকে যেন নিয়ে গেল, আর বাকি মেয়েরাও ড্রেস ট্রায়াল দিচ্ছে। কেন, কোনো সমস্যা হয়েছে? আই মিন, কিছু মনে না করলে আমাকে বলতে পারো। মায়া অনেকটা ইতস্তত ভাবে বলল, আসলে আমার ব্লাউজের পেছনের হুকের সাথে আবার চুল পেঁচিয়ে গেছে, আমি কিছুতেই ছাড়াতে পারছি না। ও, কিন্তু এখানে আশেপাশে তো ফিমেল স্টাফও দেখছি না, সব মেল স্টাফ। মায়া বেচারি চিন্তায় পড়ে গেল। এখন কি করে বের হবে এখান থেকে? অরণ্য ওর অবস্থা বুঝতে পেরে বলে উঠল, দেখো, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার হেল্প করতে পারি? মায়া চমকে উঠে বলল, আপনি? হ্যাঁ, মানে তুমি যদি চাও আর কি। ইউ ক্যান ট্রাস্ট মি। আমি চোখ বন্ধ করে নিব। মায়া কি বলবে বুঝতে পারছে না। আপাতত আর কোনো পথও পাচ্ছে না ও। আজ পর্যন্ত কোনো পরপুরুষ ওকে ছুঁতেও পারেনি, তবে এই লোকটার ওপর কেন যেন ওর ভরসা হয়। আর সে মানুক না মানুক, এই লোকটা তো তার স্বামী, কোনো পরপুরুষ তো আর না। তাই আর উপায় অন্তর না পেয়ে পেছনে সরে এসে দরজাটা আরো একটু খুলে দিল মায়া। অরণ্য ভেতরে ঢুকে দেখলো মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পরনে তার দেওয়া সেই নীল শাড়ি। অরণ্যের কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে তার সন্ধ্যা মালতীকে, যেন এই শাড়িটা শুধু মায়ার জন্যেই তৈরি হয়েছে। আসলে ভালোবাসার মানুষকে বুঝি সব রূপেই অপরূপা লাগে। অরণ্যের মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে, যাতে জনম জনম ধরে অরণ্য মায়াকে এভাবেই দেখে যেতে পারে। অরণ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া গলা খাকারি দিয়ে অরণ্যের সম্মতি ফেরানোর চেষ্টা করলো। অরণ্যের ঘোর কাটলো। অরণ্য আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে বলল, ঘুরে দাঁড়াও। মায়া আস্তে করে ঘুরে দাঁড়ালো। অরণ্য চোখ বন্ধ করে ধীরে ধীরে হাত বাড়িয়ে মায়ার পিঠে হাত রাখলো। পিঠে হাতের ছোঁয়া পড়তেই কেঁপে উঠল মায়া। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া লাগলো মায়ার শরীরে। তবে আশ্চর্যের বিষয় হলো মায়ার এতে কেন যেন কোনো অস্বস্তি বা খারাপ মনোভাব হচ্ছে না,
যেখানে কোনো পরপুরুষের খারাপ চাহনিতেও মায়ার অস্বস্তি লাগে, সেখানে এই লোকটার ছোঁয়ায় কোনো রকম অস্বস্তি কাজ করছে না, বরং রাজ্যের লজ্জা ঘিরে ধরছে মায়াকে। দেয়ালে টাঙানো আয়নায় তাকিয়ে দেখলো অরণ্য সত্যিই চোখ বন্ধ করে রেখেছে। এটা দেখে লোকটার প্রতি ওর ভরসা যেন আরো গাঢ় হয়ে গেল। অরণ্য হাতের 4 আঙ্গুল দিয়ে মায়ার চুলগুলো একপাশে সরিয়ে দিল। চুল সরানোর সময় অরণ্যের আঙ্গুলগুলো মায়ার খোলা পিঠ ছুঁয়ে গেল। মায়ার হৃদকম্পন আরো বেড়ে গেল। 2 হাতে শাড়ি খামচে ধরে চোখ খিচে বন্ধ করে নিল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর। অরণ্য হাত দিয়ে মায়ার থেকে পেঁচিয়ে থাকা চুলগুলো ধীরে ধীরে ছাড়াতে লাগলো। অরণ্য খুবই সাবধানে কাজটা করছে, যাতে মায়া কোনো ব্যথা না পায়। চুল ছাড়ানো শেষ হলে অরণ্য চোখ বন্ধ করা অবস্থায় বলল, হয়ে গেছে তাই না? অরণ্যের কথায় মায়া চোখ খুলে তাকালো। পিঠে হাত দিয়ে দেখলো সত্যিই হয়ে গেছে। মায়া আঁচল টেনে পিঠ ঢেকে নিয়ে অরণ্যের দিকে ঘুরে বলল, হ্যাঁ হয়ে গেছে, ধন্যবাদ। অরণ্য এবার চোখ খুলে তাকালো। মায়ার দিকে তাকাতেই দেখলো মায়ার মুখটা কেমন লাল বর্ণ হয়ে উঠেছে। অরণ্য ভ্রু কুঁচকে ভাবল, মায়া কি লজ্জা পেয়েছে? কিন্তু আমার জন্য লজ্জা পাবে কেন? আমি না হয় ওকে ভালোবাসি, কিন্তু ও তো আর আমাকে সেই নজরে দেখে না। নাকি দেখে? ধুর, আমি কি না কি ভাবছি। ওর মতো পবিত্র মেয়ে নিজের মনে আমার জন্য এমন ধারণা হয়তো কখনোই আনবে না। ওর জন্য আমি ওর বোনের স্বামী, তাই আমার প্রতি ওর এমন ধারণা আসার কোনো সম্ভাবনাই নেই। অরণ্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চলে গেল। একটু পরে মায়াও চেঞ্জ করে বোরখা পরে বেরিয়ে এলো। অনেকক্ষণ শপিং করার পর সবাই ফুড কর্নারে গিয়ে বসলো। সবাই যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে দিল, শুধু মায়া বাদে। আসলে ওর এসব জায়গায় আসার অভিজ্ঞতা নেই, তাই এখানকার কোনো খাবারের নামও ও জানে না, তাই চুপচাপ বসে রইল। অরণ্য সেটা দেখে বলল, মায়া, তুমি কিছু অর্ডার করলে না? কিছু খাবে না তুমি? মায়া কিছু বলার আগেই রিয়া তাচ্ছিল্যের সুরে বলল, আরে ও কি অর্ডার করবে? অর্ডারের আয়োজনও জানে? বাপের জন্মে এসব দেখলে না জানবে? ওকে তো যা দেওয়া যায় তাই খেয়ে নেয়। রিয়ার মায়াকে এমন তিরস্কার করে কথা বলায় অরণ্যের হঠাৎ চরম পরিমাণ রাগ উঠে গেল। চোয়াল শক্ত করে হাতের মুঠো জোরালো করে বলল, এটা কি ধরনের কথা? মায়া তোমার বোন, তুমি সবার সামনে এভাবে কিভাবে ওকে ছোট করে কথা বলতে পারো? মানুষের ভদ্রতা শুধু কাপড় চোপড় আর চালচলনেই শোভা পায় না, তার কথাবার্তা আর কাজকর্মেও শোভা পায়। তাই কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত। বাকি সবারও রিয়ার কথাটা ভালো লাগলো না। রিয়ার মন মানসিকতা যে এত নিচু স্তরের তা জানা ছিল না ওদের। ওর মতো ছোট মনের মেয়েকে অরণ্যের কিভাবে পছন্দ হলো সেটাই ভাবছে সবাই। সিচুয়েশন স্বাভাবিক করার জন্য মায়া বলে উঠল, আরে থাক না, আসলে রিয়া আপু ঠিকই বলেছে। আমি এসব জায়গায় কখনো আসিনি, তাই এখানকার এসব খাবারের নামও জানি না। আর এমনিতেও আমার তেমন খিদে পায়নি। অরণ্য বলে উঠল, আমরা সবাই বাসা থেকে সেই সকালে খেয়ে বের হয়েছি। আমাদের সবার যদি খিদে লেগে থাকে তাহলে তোমার কেন লাগবে না? তাই মিথ্যে না বলে তাড়াতাড়ি কি খাবে তাই বলো। অরণ্য একটা মেনু কার্ড মায়ার হাতে দিয়ে বলল, এখান থেকে যা চাও অর্ডার করে দাও। মায়া এবার বাধ্য মেয়ের মতো খাবার অর্ডার দিয়ে দিল। খাবার আস্তে আস্তে সবাই নানান কথাবার্তা বলছে। তখনই হঠাৎ দুটো মেয়ে ওদের টেবিলের কাছে এসে অরণ্যের উদ্দেশ্যে বলল, আরে অরণ্য, অনেকদিন পর দেখলাম তোমায়, কেমন আছো তুমি? অরণ্য একটু ভ্রু কুঁচকে বলল, এক্সকিউজ মি, ডু আই নো ইউ? আরে বাহ, ভুলেও গেলে আমাদের। আরে আমি তিন্নি আর ও সাবা, আমরা তোমার কলেজের ফ্রেন্ড ছিলাম, মনে নেই? অরণ্য একটু মনে করার চেষ্টা করে হঠাৎ মনে পড়তেই বলল, আরে তিন্নি, ও এখন মনে পড়েছে। আসলে অনেকদিন দেখা হয় না তো তাই মনে পড়ছিল না। তা কেমন আছো তোমরা? বসো না প্লিজ। ওরা বসতেই ইহান বলে উঠল, চিনবে কি করে? তোরা তো তখন এক একটা হাতের বাচ্চার মতো ছিলি, আর এখন তো একদম হিরোইন হয়ে গেছিস। ইহানের কথায় সবাই হেসে দিল। তিনি অরণ্যের দিকে তাকিয়ে বলল, তবে যাই বলো, তুমি কিন্তু এখনো সেই হ্যান্ডসামই আছো, বরং আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। আমাদের কলেজের সব মেয়েদের ক্রাশ ছিলে। তা বিয়ে শাদী করেছো নাকি এখনো সিঙ্গেলই আছো? বিয়ের কথা শুনে অরণ্যের মুখটা হঠাৎই চুপসে গেল। তবে ইহান বলে উঠল, আপনাদের অতি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মিস্টার অরণ্য এখন বিবাহিত পুরুষ হয়ে গেছেন, আর এই হলো ওনার ওয়াইফ।
রিয়ার দিকে ইশারা করে বলল কথাটা। রিয়াকে অরণ্যের বউ হিসেবে পরিচয় দেওয়ায় না চাইতেও মায়ার মনে কোনো চিনচিনে ব্যথার অনুভব করল। তবে ঠোঁটে ফেক হাসি ঝুলিয়ে সেই ব্যথার অনুধাবন বাইরে আসতে দিল না। তিন্নি আবারও বলে উঠল, এটা তো সত্যিই দুঃখজনক। আমাদের মিস্টার ক্রাশ বিয়ে করে ফেললো, এখন তার আশায় বসে থাকা মেয়েগুলোর কি হবে? লিমা নামের সেই মেয়েটির কথা মনে আছে? ইহান বলে উঠল, লিমা মানে সেই মেয়েটি না যে কলেজের সবচেয়ে সুন্দরী ছিল আর আমাদের অরণ্যবাবুর দিওয়ানি ছিল? আরে হ্যাঁ, সেই লিমা। শুধু দিওয়ানি না, বলতে গেলে পাগল দিওয়ানি ছিল। বেচারি কত ট্রাই করতো অরণ্যকে পটানোর, কিন্তু অরণ্যের মন গলাতে পারলো না। বেচারি তো এখনো অরণ্যের আশায় বসে আছে। অরণ্য স্মিত হেসে বলল, আর ওসব তো সব আগের কথা, বাদ দাও না। আর এমনিতেও আমার কাছে বাহ্যিক সৌন্দর্য মাইনে রাখে না, মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য তো একসময় ক্ষীণ হয়ে যায়, তবে মনের সৌন্দর্য সব সময় থেকে যায়। অরণ্যের কথায় মায়া অনেকটা অবাক হলো। উনি যা বলছে তাকে সত্যি বলছে নাকি শুধুই মন ভোলানো বাণী গাইছে? সত্যি কি ওনার কাছে বাহ্যিক সৌন্দর্য মাইনে রাখে না? মায়া নিজের মনের ওপর নিজেই তাচ্ছিল্য করে বলল, সবাই লোক দেখানো কথা। বাহ্যিক সৌন্দর্য যদি মাইনেই না রাখবে, তাহলে রিয়াকে কি দেখে পছন্দ করলো? বাহ্যিক সৌন্দর্য ছাড়া আর কোনো ভালো গুণ তো রিয়ার ধারে কাছেও নেই। যে যতই বলুক না কেন, দিন শেষে সবাই প্রথমে বাহ্যিক রূপটাই দেখে। কথাগুলো ভেবে মায়ার মনটা আবারও কঠিন চাদরে ঢেকে নিল। চায় না সে কোনো মিথ্যে মায়ায় মন ভোলাতে। কিছুক্ষণ পরে মেয়ে দুটো চলে গেল। ওদেরও খাওয়া দাওয়া শেষের দিকে। মায়া দেখলো টেবিলে প্রায় সবারই খাবার আধো খাওয়া হয়ে গেছে। খাবারের এত অপচয় দেখে মায়ার ভালো লাগছে না। কত নিরীহ মানুষ একবেলা খাবারের অভাবে না খেয়ে মরছে, আর এখানে কত খাবার নষ্ট হচ্ছে। একটু পরে ওয়েটার টেবিল পরিষ্কার করতে আসলো। ওয়েটার প্লেট ওঠাতে নিলে মায়া ওদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাইয়া, আপনারা এই বাকি খাবারগুলো কি করবেন? তাহলে একটা কাজ করবেন প্লিজ, এই খাবারগুলো একটা প্যাকেটে ভরে আমাকে দিতে পারবেন? রিয়া মায়ার দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, তুই কি আমাদের মান সম্মান ডোবাবি? এভাবে এত খাবার প্যাকেট করে নিয়ে যেতে হবে তোর? লোকে কি বলবে? এই রিয়ার উপর অরণ্যের রাগ বেড়েই যাচ্ছে। নিজেকে একটু নিয়ন্ত্রণ করে মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া, তুমি বাসার জন্য পার্সেল নিতে চাইলে আমাকে বলতে, আমি ওয়েটারকে বলে দিতাম। মায়া বলল, না না না, এটা বাসার জন্য না। তাহলে? আসলে এখানে এত খাবার নষ্ট হচ্ছে, আর খাবার নষ্ট করা একদম ঠিক না। আল্লাহ নারাজ হন। তাই খাবারগুলো নষ্ট না করে প্যাকেট করে নিয়ে গেলে রাস্তার পথ শিশুদের দেয়া যাবে। এমনিতেও এই খাবারগুলো ওনারা ফেলেই দেবে। তার চেয়ে ভালো কিছু অসহায় বাচ্চাদের আহার হোক, খাবারও নষ্ট হবে না, আর অনাহারীকে খাওয়ালে সব পাওয়া যাবে। তাই নিতে চাচ্ছিলাম। মায়ের এমন মহৎ ভাবনা রিয়া বাদে বাকি সবার মন ছুঁয়ে গেল। সত্যিই এমন করে ওরা কখনোই ভাবেনি। মায়ার চিন্তাধারা দেখে সবাই মুগ্ধ। মেয়েটা সত্যিই একটা ন্যাক আর পবিত্র মনের অধিকারী। আর অরণ্য আজ আবারও একবার মায়ার চিন্তাধারায় মোহিত হলো। ওর মন ভুল কাউকে পছন্দ করেনি। ওর মন সত্যিকারের এক পবিত্র মনের মানুষকেই পছন্দ করেছে। তবে দুর্ভাগ্যবশত সেই মেয়েটাকে পেয়েও পাওয়া হলো না ওর। এই না পাওয়ার গ্লানি কিভাবে বয়ে বেড়াবে তা জানা নেই অরণ্যের। আজ রাইসার মেহেদি অনুষ্ঠান। সারা বাড়ি ফুল আর ফেরি লাইটস দিয়ে জমকালো আয়োজন করা হয়েছে। মেহমানে পুরো বাড়ি প্রায় ভরে উঠেছে। সবাই নানান কাজে ব্যস্ত। মায়া বাড়ির কাছে অনেক হেল্প করছে, কখনো সাজসজ্জার কাজে তো কখনো বাড়ির মহিলাদের অন্য কাজে। মায়াকে এমন প্রফুল্ল চিত্তে সবার কাজে সাহায্য করতে দেখে তনিমা বেগমের অনেক ভালো লাগছে। যেখানে তার নিজের ছেলের বই এসব ব্যাপারে উদাসীন, বাড়ির কোনো কাজে হাত দেয় না, অথচ তারই ফুফাতো বোন হয়েও মায়া কত সুন্দর সবার সাথে মিশে গেছে। সবার ভালো মন্দের কত খেয়াল রাখে। কাল তনিমা বেগমের অনেক মাথা ব্যথা করছিল দেখে মায়া কত সুন্দর করে তার মাথায় তেল মালিশ করে দিয়েছিল, যার দরুন তনিমা বেগমের মাথা ব্যথা একদম বিনা টিকিটে গায়েব হয়ে গিয়েছিল। তনিমা বেগম আরামে ঘুমিয়ে পড়েছিলেন। এভাবে আরো অনেক রকম মন ছুঁয়ে যাওয়া কাজ করে মায়া। মা বাবা না থাকা সত্ত্বেও মেয়েটা কত সুশৃঙ্খল আর মায়াময়ী। তাই তো সবাই মায়ার মায়ায় জড়িয়ে যাচ্ছে। ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে আছে ইরিন।
নিচে সব আয়োজন চলছে সন্ধ্যার মেহেদি অনুষ্ঠানের জন্য। ইরিন কেমন মনমরা হয়ে তাকিয়ে দেখছে সবকিছু। এসব দেখে তার অসফল বিবাহিত জীবনের কথা না চাইতেও মনে পড়ে যায়। নিজের ভুলের মাসুল হয়তো সারা জীবনই ওকে ভোগ করতে হবে। মায়ার ভাবনার মাঝেই হঠাৎ কেউ একটা ধোয়া ওঠা গরম চায়ের কাপ ইরিনের সামনে ধরল। ইরিন ভ্রু কুঁচকে পাশে তাকিয়ে দেখলো এটা মায়া। ইরিন একটু অবাক সুরে বলল, তুমি? মায়া হাসি মুখে বলল, হ্যাঁ আমি। আসলে সবার জন্য চা করেছিলাম, আপনাকে নিচে কোথাও পেলাম না, তাই এখানেই নিয়ে এলাম। তুমি কি করে জানলে আমি এখানেই আছি? আগে চা নিন, তারপরে বলছি। ইরিন মুচকি হেসে চায়ের কাপ হাতে নিল। দুজন ছাদের দোলনায় গিয়ে বসলো। চা খেতে খেতে ইরিন আবারও জিজ্ঞেস করলো, তো এখন বলো কিভাবে জানলে? মায়া নিজের হাতে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, কারণ যারা নিজের দুঃখ সবার থেকে লুকোতে চায় তারা সবসময় ভিড় থেকে আলাদা থাকতেই পছন্দ করে। কারণ তারা ভাবে হয়তো তার জন্য অন্যের খুশিতে আঘাত করতে পারে, আর এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মায়ার কথায় ইরিন অনেক অবাক হলো। মেয়েটা কিভাবে তার অবস্থার কথা বুঝে গেল? ইরিন ফেক হাসি দিয়ে বলল, আরে না, এমন কিছুই না। তুমি হয়তো একটু বেশি ভাবছো। আসলে এমনিতে আমার ভিড়ভাড় তেমন পছন্দ না, তাই এখানে বসে আছি। আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আপু। আমি জানি আপনি ভয় পান, আপনার জন্য আপনার পরিবারকে লোকের নানান কথা শুনতে হবে, তাই লোকজনের সামনে না গিয়ে এখানে বসে আছেন। আমি যেদিন এ বাড়িতে এসেছিলাম সেদিনেই আপনাকে দেখে বুঝে গিয়েছিলাম আপনার মাঝে অনেক বড় কষ্ট লুকিয়ে আছে, তাই সবার কাছে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তখন সারা আপনার ব্যাপারে আমাকে বলে। ইরিন বলে উঠল, ও, তো তুমিও জেনে গেছো? তাই বুঝি আমাকে সিম্প্যাথি দেখাতে এসেছো? মায়া স্মিত হেসে বলল, মোটেও না। জানেন, মানুষ যতই বলুক আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আসলে কেউই কারোর কষ্ট উপলব্ধি করতে পারে না, শুধুমাত্র যে ওই রকম কোনো কষ্টের ভুক্তভোগী শুধু সেই ব্যক্তি আর একজনের কষ্ট বুঝতে পারে। তাই আমিও আপনার কষ্ট বুঝতে পারছি। তবে একটা কথা কি জানেন, আপনি কিন্তু অনেক লাকি, কারণ আপনার কাছে একটা পরিবার আছে যার কাছে আপনি সিকিউর, যাদের কাছে আপনি আপনার সুখ দুঃখ শেয়ার করতে পারেন। হ্যাঁ, হয়তো একটা ভুল করে ফেলেছেন, তবে ভুল তো মানুষেরই হয়। তবে সবাই কিন্তু ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় চান্স পায় না। সেক্ষেত্রে আপনি কিন্তু লাকি, জীবন আপনাকে আরেকটা চান্স দিয়েছে। তাই এভাবে নিজের ভেতর গুম না হয়ে সবার সাথে মন খুলে মিশুন। অতীতকে ভুলে সামনে একবার চেষ্টা করুন এগোতে। লুকিয়ে না থেকে নিজেকে প্রমাণ করুন। দেখবেন আপনাকে খুশি দেখে আপনার পরিবারও খুশি হবেন। সবাই কিন্তু আপনার মতো এত লাকি হয় না। জীবন সবাইকে দ্বিতীয় চান্স দেয় না। সবার আপনার মতো এত কেয়ারিং পরিবার নেই। আমার কথাগুলো ভেবে দেখবেন। ছোট হয়ে যদি বেশি কিছু বলে ফেলি তাহলে ছোট বোন ভেবে মাফ করে দিয়েন। কথাগুলো বলে মায়া চায়ের কাপ দুটো নিয়ে আবার উঠে চলে গেল। আর ইরিন অবাক চোখে মায়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। মায়াকে যতই দেখছে ততই অবাক হচ্ছে ও। কত সুন্দর করে এত বড় একটা বিষয় বুঝিয়ে গেল। মেয়েটা নিঃসন্দেহে বুদ্ধিমান আর সুচিন্তার অধিকারী, অথচ রিয়া এর পুরো উল্টো। ইরিনের মাথায় হঠাৎই একটা ভাবনা ঢুকে পড়ল। অরণ্যের তো সবসময় মায়ার মতো চিন্তাধারার কোনো মেয়ের খোঁজ ছিল, তাহলে রিয়াকে কিভাবে পছন্দ করলো অরণ্য? এর মধ্যে কোনো কিন্তু নেই তো? সব কাজ সেরে মায়া গোসল করার জন্য বাথরুমে ঢুকেছে। হঠাৎ পানির ট্যাপটা মোচড় দিতেই পাইপ থেকে ট্যাপটা খুলে পড়ে গেল, আর পাইপ থেকে ভীষণ বেগে পানি বের হতে লাগলো। আচমকা এমন একটা কাণ্ড হওয়ায় মায়া অনেক ঘাবড়ে গেল। দুই হাতে পাইপের পানি ঠেকানোর চেষ্টা করছে, তবে তাতে সফল হচ্ছে না মায়া। পানিতে ওর শরীর প্রায় ভিজে যাচ্ছে। মায়া কি করবে ভেবে পাচ্ছে না। এইভাবে ভেজা কাপড়ে তো বাইরেও যেতে পারছে না, আর পানি এভাবে ছেড়ে দিয়ে গেলে রুমেও পানি ঢুকে পড়বে। কিন্তু এটা ঠিক না করলে তো গোসলও করতে পারবে না। তাই মায়া বাথরুমের ভেতর থেকেই জোরে জোরে সারা আর রাইসাকে ডাকতে লাগলো, কিন্তু রুমে কেউ না থাকায় ওর ডাক কারোর কানে যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে অরণ্য সারাদের রুমে ঢুকলো। ওর ল্যাপটপের চার্জার কাজ করছিল না, তাই রাইসার চার্জার নিতে এসেছিল। কিন্তু রুমে ঢুকতেই বাথরুম থেকে মায়ের আওয়াজ শুনতে পেল অরণ্য। মায়ার এভাবে জোরে জোরে ডাকা দেখে একটু চিন্তা হলো অরণ্যের। মায়া এভাবে ডাকছে কেন? ও ঠিক আছে তো? বাথরুমে পড়ে টরে গেল না তো?
কথাটা ভেবে অরণ্যের ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, মায়া, কি হয়েছে? ওরা তো কেউ রুমে নেই, তুমি ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। মায়ার এখন এত কিছু ভাবার সময় নেই, আপাতত এটা ঠিক করা দরকার। তাই অরণ্যের কণ্ঠ শুনে মায়া পাইপ ছেড়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েই আবারও পাইপের ওপর হাত চেপে ধরল। অরণ্য বাথরুমে ঢুকে মায়ার দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, কি হয়েছে? তুমি কি পড়ে গিয়েছো? মায়া পানি ঠেকানোর চেষ্টা করতে করতে বলল, না না, আমি ঠিক আছি। আসলে এই ট্যাপটা হঠাৎ খুলে গেছে আর পানি কিছুতেই ঠেকাতে পারছি না। ওকে, তুমি একটু থাকো, আমি এক্ষুনি ঠিক করার কিছু নিয়ে আসছি। কথাটা বলে অরণ্য দ্রুত বাইরে চলে গেল। কিছুক্ষণ পরেই হাতে একটা প্লাস আর একটা টেপ নিয়ে এলো। মায়ার সামনে বসে মায়াকে হাত সরাতে বলল। মায়া হাত সরাতেই পানি এসে সোজা অরণ্যের শরীরে লাগছে। অরণ্য ভিজে গেল। কোনো রকমে হাত দিয়ে ঠেকিয়ে ট্যাপটা আবার পাইপের মাথায় লাগিয়ে দিয়ে প্লাস আর ট্যাপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দিল। কাজ হয়ে গেলে অরণ্য বলে উঠল, নাও, এখন ঠিক হয়ে গেছে। ধন্যবাদ। অরণ্য এবার মায়ার দিকে তাকালো। এতক্ষণ খেয়াল না করলেও এবার পানিতে ভেজা মায়াকে চোখে আবদ্ধ করে ফেলল। ভেজা কাপড় আর চুলগুলো লেপ্টে আছে, পানির কণা জমে আছে মায়ার শ্যামল বদনে। এ যেন এক মরণঘাতী দৃশ্য। অরণ্যের ভেতরটা যেন নাড়া দিয়ে উঠছে। এতদিন শুধু মায়ার মনের মাধুর্যেই মেতেছিল অরণ্য, তবে আজ মায়ার এমন আবেদনময় রূপের মোহে ডুবে যাচ্ছে অরণ্য। কেমন নেশা ধরিয়ে দিচ্ছে, চেয়েও চোখ ফেরাতে পারছে না। অবাধ্য আর বেহায়া চোখ দুটো মায়াতেই আবদ্ধ। অরণ্যের এভাবে তাকিয়ে থাকায় মায়া অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল। যদিও সেদিনের মতোই মায়ার কোনো অস্বস্তি হচ্ছে না, শুধুই চারিদিক থেকে লজ্জায় ঘিরে ধরছে। অরণ্যের এই চাহনি যেন মায়ার হৃদয় ভেদ করে দিচ্ছে। হৃদকম্পনের গতি অস্বাভাবিক বেগে বাড়িয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো ওর দমই বন্ধ হয়ে যাবে। মায়া লজ্জায় জড়সড় হয়ে ফ্লোরের দিকে এদিক ওদিক তাকাতে লাগলো। মায়াকে এভাবে দেখে অরণ্যের হুঁশ এলো। অরণ্য দ্রুত বেরিয়ে যেতে নিল, কিন্তু ফ্লোরে সাবান পড়ে থাকায় অরণ্যের পা সাবানে পড়তেই অরণ্য পা পিছলে গিয়ে মায়াকে সহ নিয়ে পড়ে যেতে নিল। অরণ্য দেওয়ালে হাত ঠেকিয়ে নিজেকে আর মায়াকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে সক্ষম হলো। দেয়ালে হাত দেওয়ার সময় ভুলবশত হাত লেগে শাওয়ার চালু হয়ে গেল। অরণ্যের দুই হাতের মাঝে মায়া আটকা পড়ে আছে। দুজনের মুখ সামনাসামনি, ওদের মাঝে শুধু 2 ইঞ্চি ফাঁকা আছে। মায়া অনেক আগেই চোখ বন্ধ করে ফেলেছে। অরণ্যের এত কাছে আসায় মায়ার হৃদকম্পন যেন এবার ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম। সারা শরীর প্রচন্ড পরিমাণে কাঁপছে ওর, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। কি হচ্ছে ওর সাথে? এমনটা তো আগে কখনো হয়নি। একটা পুরুষ মানুষের সন্নিকটে এসেও আমার খারাপ লাগছে না কেন? শাওয়ারের পানি দুজনকেই ভিজিয়ে দিচ্ছে। পানি মায়ের মুখের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। মায়ার ভেজা অধৈর্যকল যেন সর্বনাশের ডাক দিচ্ছে। অরণ্যের গলা শুকিয়ে আসছে, শুকনো ঢোক গিলছে শুধু। নিষিদ্ধ কিছু চাওয়া মাথা চারা দিয়ে উঠছে ওর। নিজের ওপর সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলছে অরণ্য। তার মস্তিষ্ক জানান দিচ্ছে, সরে যা তুই, এটা ঠিক না। কিন্তু তার মন মস্তিষ্কের কথা শুনতে মোটেও আগ্রহী না। তার মন বলছে এটাই ঠিক, এতে কোনো ভুল নেই। অতঃপর মন আর মস্তিষ্কের লড়াইয়ে মনই জিতে গেল। অরণ্য ধীরে ধীরে নিচের মুখটা ঝুঁকিয়ে মায়ার অধরের দিকে এগোতে লাগলো। মায়ার চোখ বন্ধ থাকায় সে কিছু টের পাচ্ছে না, তবে দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মায়ার ঠোঁট ছুঁই ছুঁই প্রায়। তখনই হঠাৎ বাইরে থেকে সাউন্ড বক্সের আওয়াজ এলো। হুঁশ এলো অরণ্যের। ঠাস করে চোখ খুলে তাকালো সে। ছিটকে সরে এলো মায়ার কাছ থেকে। কি করতে যাচ্ছিল সে? ছি! অরণ্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। অরণ্য যেতেই চোখ মেলে তাকালো মায়া। দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ল সে। কোনো এক অজানা কারণেই চোখ দুটো দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল তার। হৃদয়ের কোণে আবারও ব্যথার অনুভব হলো। আচ্ছা, সে কি না চাইতেও তার মায়ায় জড়িয়ে পড়ল? মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাইরে লনে মেহেদির জন্য বড় স্টেজ সাজানো হয়েছে। সবাই সেজে গুজে চলে এসেছে মেহেদির জন্য। মেহেদি আর্টিস্ট আনা হয়েছে, তারা রাইসা আর বাকিদের মেহেদি দিয়ে দিচ্ছে। কেউ কেউ নাচ গানও করছে। ইরিনও এসেছে মেহেদি দিতে। ইরিনকে আজ অনেকটা হাসি খুশি লাগছে।
যেটা দেখে বাকি সবারও ভালো লাগছে, বিশেষ করে ইহানের। ইরিনকে আজ অনেকদিন পর এভাবে কোনো অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখে ওর মনটা ভরে উঠেছে। সারা ব্রাউন কালারের লেহেঙ্গা পরে সারা বাড়ি ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, অথচ তার জন্য যে আরেকজনের বুকে হাহাকার হচ্ছে সেটার কোনো ধারণাই নেই সারার। সাহিলের চোখ শুধু তাকেই ঘিরে আছে। তার পিচ্ছিটাকে আজ সত্যিকারের পরী লাগছে। সাহিল যেখানেই থাকুক তার নজর সবসময় সারার ওপরেই থাকে, যেন চোখের আড়াল হলেই হয়তো সারা হারিয়ে যাবে। সারা রাইসার কাছে গিয়ে সেলফি তুলছে। রাইসার গালের সাথে গাল লাগিয়ে ঠোঁট চোখা করে পাউট করে সেলফি নিচ্ছে। সারার কাণ্ড দেখে সাহিল শুধু ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসছে। অরণ্য একপাশে চুপচাপ বসে আছে। বারবার শুধু তখনকার ঘটনাটা চোখের সামনে ভাসছে। নিজের মনে অনেক অপরাধ বোধ হচ্ছে ওর। কি করতে যাচ্ছিল তখন সে? কি হয়ে গিয়েছিল তখন? মায়া, আমার ভালোবাসা হলেও ওর প্রতি কোনো শারীরিক চাহিদা রাখার অধিকার আমার নেই। যদি মায়া জেনে যেত তাহলে কি হতো? সে আমাকে নিশ্চয়ই ক্যারেক্টারলেস ভাবতো। এখন আমি ওর দিকে মুখ তুলে তাকাবো কিভাবে? অরণ্যের ভাবনার মাঝেই মায়া স্টেজের কাছে এলো। পরনে তার অরণ্যের দেওয়া সেই নীল শাড়ি। যদিও মায়া জানে এটা রাইসা দিয়েছে। মায়াকে দেখে অরণ্য আবারও সব গুলিয়ে ফেলল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার দিকে। মস্তিষ্কের ওপর আবারও মনের জিত হয়ে গেল। সারা আর রাইসার জোড়াজড়িতে মায়াও মেহেদি লাগাতে বাধ্য হলো। স্টেজের সামনে তখন সবাই মিলে মেহেদি লাগাকে গানটা নাচছে। সাহিল আর ইহান একসময় অরণ্যকেও টেনে নিয়ে এলো নাচতে। এদের মন রক্ষার্থে অরণ্য হালকা পাতলা নাচছে। মায়ার চোখ অরণ্যের হাসি মাখা মুখটাতে আটকে গেল। লোকটাকে হাসি মুখে কত সুন্দর লাগে, হাসলে গালে টোল পড়ে। মায়া কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেদি আর্টিস্ট বলল, ম্যাম, আপনার হাতে কি কারোর নাম লিখবেন? মায়া অরণ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনেই বলল, অরণ্য। মেহেদি শুকিয়ে গেলে মায়া রুমে এসে মেহেদি ধুয়ে হাতের দিকে তাকাতেই চমকে গেল মায়া। মেহেদির ডিজাইনের মাঝে জলজল করতে থাকা অরণ্যের নামটা দেখে থমকে গেল সে। এটা কিভাবে হলো? কখন হলো? মায়া মনে করার চেষ্টা করতেই মনে পড়ল তখনকার কথা, যখন সে আনমনেই অরণ্যের নাম বলে ফেলেছিল। কথাটা মনে আসতেই আফসোসে চোখ কুঁচকে নিল। কি হচ্ছে ওর সাথে? না চাইতেও কেন মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ছি আমি? কেউ এটা দেখে ফেললে কি ভাববে? না না না, আমাকে এটা ঢাকতে হবে। মায়া বাইরে থেকে একটু মেহেদি নিয়ে এলো। অরণ্য লেখার জায়গাটায় মেহেদি দিয়ে ভরাট করে ঢেকে ফেলতে চাইলো, কিন্তু অরণ্য নামটার দিকে তাকাতেই কেমন যেন একটা মায়া হচ্ছে। মায়ার চেয়েও মেটাতে পারছে না নামটা। থাক না, জীবনে জায়গা না পেলে হাতে না হয় তার নামটা জায়গা পাক। মায়া আর পারল না নামটা মেটাতে, শুধু তাকিয়ে রইল তার জীবনের সাথে হঠাৎ জুড়ে যাওয়া নামটার দিকে। মেহেন্দির পর্ব শেষে সব ইয়াংস্টাররা মিলে ছাদে আড্ডা দেওয়ার আয়োজন করেছে। ছাদে গদি পেতে বসার ব্যবস্থা করা হয়েছে। মিউজিক, খাওয়া দাওয়া সবকিছুরই ব্যবস্থা আছে। সবাই ধীরে ধীরে এসে আসন গ্রহণ করছে। রাইসার 2 হাত জুড়ে মেহেন্দি লাগানো, তাই সে 2 হাত 2 দিকে ছড়িয়ে বসে আছে। আর তার পাশে সারা আর মায়া বসে আছে। বাকিরাও সবাই গোল হয়ে বসলো, তবে রিয়া এখানে নেই। তার মতে এসব ফালতু আড্ডার জন্য সে তার ঘুম নষ্ট করবে না, তাই সে তার রুমে ঘুমাচ্ছে। মায়াও আসতে চাইছিল না, কিন্তু সারা থাকতে কি আর তা হওয়ার উপায় আছে? অগত্যা আসতে হলো মায়াকে। মায়া ওর শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে এসেছে। মায়ার এই সাধারণ রূপেও যেন অরণ্য মুগ্ধ। তার চোখের আয়নায় শুধু মায়ারই প্রতিচ্ছবি। সবাই বসে নানান কথা আর হাসির ফুলছুরি ছোটাচ্ছে। তখনই সাহিল বলে উঠল, চল না একটা গেম খেলা যাক, তাহলে আড্ডা জমবে ভালো। সবাই সাহিলের কথায় সাই জানালো। ইহান বলে উঠল, ওকে, কিন্তু কি গেম? সাহিলের বলার আগেই সারা মাঝখান থেকে বলে উঠল, আমরা ডামাসারাজ খেলবো, মানে ইশারায় কোনো ছবি বা গানের নাম বোঝানো। সাহিল তাচ্ছিল্যের সুরে বলল, এখানে নার্সারি বাচ্চাদের গেম খেলা হচ্ছে না চশমিশ? এইসব বাচ্চা খেলা আমরা খেলি না। সারা তেজি সুরে বলল, ও তো আপনি বুঝি এখানে আমিনার মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে বসেছেন, তাই না? এটা মোটেও বাচ্চাদের গেম না, এটা অনেক হাই লেভেলের ইন্টেলিজেন্সি গেম। আসল কথা হলো আপনি পারবেন না তো, তাই এসব বাহানা দিচ্ছেন। যান যান, গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন, আফসে না হো পায়েগা। আচ্ছা তাই,
দ্য গ্রেট সাহিলকে চ্যালেঞ্জ করা? ওকে ফাইন, গেম লক। এখন তোকে যদি হারানো বনে না পাঠিয়েছি তাহলে আমার নামও সাহিল নয়। তাহলে বাদামালা নাম কেমন হবে? সাহিল রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই ইহান বলে উঠল, ওকে ওকে ফাইন, ঝগড়ার দরকার নেই। তাহলে আমরা এই গেমই খেলবো, এক দলে ছেলেরা আর এক দলে মেয়েরা, ওকে? সাহিল বলল, ওকে, বাট গেমের কিছু রুলস আছে। গেমে শুধু বাংলা ছবি বা গান থাকবে, নো ভারতীয় বা নো ইংলিশ। 2, মুখে কিছু বলা যাবে না। 3, আর শেষে যে দল হারবে তাকে শাস্তিস্বরূপ যা করতে বলা হবে তাই করতে হবে, ওকে? সবাই রাজি হয়ে গেল। মেয়েরা এক পাশে আর ছেলেরা আর এক পাশে 2 দল হয়ে বসলো। একটা বোলের মাঝে ছবি বা গানের নাম লেখা চিট আছে। সেখান থেকে চিট তুলে চিটে যা থাকবে সেটা নিজের দলকে ইশারায় বোঝাতে হবে। তো সবার প্রথমে সারা চিট তুলল। ওর চিটে এসেছে গান ডানা কাটা পড়ি। সারা তো সেই খুশি, ওর কাছে তো এটা বাহাতের খেল। সারা উঠে দাঁড়িয়ে চুলগুলো একটু ভালোভাবে ছড়িয়ে নিল। লেহেঙ্গার ওড়নাটা ভালোভাবে ছড়িয়ে পরীর ডানার মতো বানিয়ে 2 হাত পাখা ঝাপটানোর মতো উপর নিচ করতে লাগলো। ইহান সেটা দেখে দুষ্টুমি করে বলল, সারা, তোমার কি রাতোরাত পাখা গজিয়ে গেল নাকি? নাকি নিজেকে পাখি ভেবে ওড়ার চেষ্টা করছো? কথাটা বলে ইহান হাসতে লাগলো। ওর সাথে সাহিলও যোগ দিয়ে বলল, এই, তুই হেরে উড়ে যাওয়ার আগে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে যাস। ওই কেরামতের চায়ের দোকানের 10 টাকা পাবে তো? যাওয়ার সময় ঠোঁটে করে দিয়ে যাস, তোর দ্বারা কিছু তো উপকার হবে। কথাটা বলে সাহিলও হাসতে লাগলো। সারা রাগ হলেও সেটাকে আপাতত পাত্তা না দিয়ে ওর অ্যাক্ট চালু রাখলো। ও বাম হাতটা ছড়িয়ে ডান হাতটা দিয়ে বাম হাতের শোল্ডারের ওপর কোফ দিয়ে কাটার মতো দেখাচ্ছে। ইরিন বলে উঠল, কি করছিস? সারা কিছুই তো বুঝতে পারছি না, আর একটু ভালো করে বোঝা। এদিকে ছেলেদের দল হেসেই যাচ্ছে। তখনই সারা হঠাৎ চেহারার ভাবভঙ্গি পাল্টে চেহারার আবেদনময়ী ভঙ্গি আনলো, যা দেখে বেচারা সাহিলের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল সারার দিকে। সারা এবার নেচে নেচে ডানা কাটা পরিগানের স্টেপস করতে লাগলো। রাইসা এবার উৎসাহী কণ্ঠে বলল, আরে এটা তো ডানা কাটা পরি। সারা খুশি হয়ে বলল, ইয়েস, এটাই। ওরা খুশিতে তালি বাজাতে লাগলো। সারা নিজের আসনে যেতে যেতে সাহিলের দিকে তাকিয়ে চুল ঝটকা মেরে একটা অ্যাটিটিউড লুক দিয়ে দিল। সাহিল শুধু মনে মনে হাসলো। এবার চিট তুলল সাহিল। ওর চিটে কোপা শামসু গানের নাম এসেছে। এমন উদ্ভট নাম দেখে সাহিলের ভ্রু কুঁচকে এলো। এসব আবার কি? এমনও আবার গান আছে নাকি? থাকতেও পারে। এই পাগলগুলোর মাথায় শুধু আজগুবি জিনিসই আসে। সাহিল বেচারা দাঁড়িয়ে আগে ভাবতে লাগলো এটা বোঝাবে কিভাবে। কিছুক্ষণ ভাবার পর সাহিল 2 হাত একসাথে করে নিচের দিকে বারবার কোপানোর মতো ইশারা করতে লাগলো। কিন্তু ছেলেরা ওর ইশারা কিছুই বুঝতে পারছে না। ইহান বলে উঠল, এগুলো কি করছো? কোনো আগা মাথায় বুঝতে পারছি না। অন্যদিকে মেয়েরা হেসে যাচ্ছে আর মুখ দিয়ে শব্দ করছে উ। সাহিল এবার চিত হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে যন্ত্রণায় ছটফট করার অ্যাক্টিং করতে লাগলো। মানে সে বোঝাতে চাচ্ছে তাকে কেউ কোপাচ্ছে। সাহিলের কাণ্ড দেখে ছেলেদের কপাল কুঁচকে এলো। ইহান হঠাৎ সাহিলের কাছে গিয়ে পায়ের জুতা খুলে সাহিলের নাকের কাছে ধরল। সাহিল চোখ মুখ সিটকে নিয়ে উঠে বলল, কি করছিস এগুলো? জুতা নাকে ধরছিস কেন? আরে আমি তো ভেবেছি তোর বোধহয় মির্গি জেগেছে, তাই তো জুতা শুকাচ্ছিলাম। আমি শুনেছি জুতা শুকালে নাকি মির্গি ঠিক হয়ে যায়। দেখলি তুইও ফট করে ঠিক হয়ে গেলি। শাট আপ ইডিয়েট! কে বলছে তোকে আমার মির্গি জেগেছে? আরে আমি তো অ্যাক্টিং করছিলাম, কোপা শামসু গানের অ্যাক্টিং। কস কি মামা, এই অ্যাক্টিং ছেলে? আগে কবি তো হুদায় পেরেশান হয়েছিলাম। এদের কাণ্ড দেখে মেয়েরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মায়াও নিজের হাসি আটকাতে না পেরে হেসে দিল। অরণ্য সাহিলদের দিকেই তাকিয়েছিল। মায়ার হাসির শব্দে মায়ার দিকে তাকালো অরণ্য। মায়ার ঋণিছিনি হাসির সুর যেন অরণ্যের মনে শান্তির দোলা দিয়ে যাচ্ছে। মায়াকে এই প্রথম এত মন খুলে হাসতে দেখছে অরণ্য। হাসিতে মেয়েটাকে কত সুন্দর লাগে। এবার চিট তুলল ইরিন। ওর চিটে আম্মাজান ছবির নাম এসেছে। ইরিন কিছুক্ষণ ভেবে নিয়ে তারপর ওর দলকে বোঝানোর চেষ্টা করছে। ইরিন পেটটা একটু সামনের দিকে নিয়ে প্রেগনেন্ট মহিলার মতো বোঝাতে চাইছে। তখন সারা বলে উঠল, ওয়াও আপু, তোমার পেটে বেবি হয়েছে? ইহান বেচারা মাত্রই পেপসি মুখে দিয়েছিল।
সারার এমন মারাত্মক বাণী শুনে বেচারার পেপসি নাকে মুখে উঠে কাঁচতে শুরু করে দিল। ইরিন তখন সারাকে ধমকের সুরে বলল, আই পাগলি, কি বলছিস? কথা বলার আগে একটু ভেবেচিন্তে তো বলবি। বারে, আমি কি বললাম? তুমি যা দেখালে তাই তো বললাম। আরে ওটা তো আমি আম্মাজান সুপের অভিনয় করছিলাম। ইরিনের কথায় বেচারা ইহানের জানে পানি এলো। অল্পের জন্য সে হার্ট অ্যাটাক করেনি, এবার চিট তুলল ইহান। ইহানের চিটে এসেছে প্রেমের জ্বালা ছবির নাম। ইহান কিছুক্ষণ ভেবে অ্যাক্টিং করতে শুরু করলো, নানান ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুই বুঝতে পারছে না। ইহান কপালে হাত দিয়ে চেহারায় দুঃখী ভাব এনে জ্বালা বোঝাতে চাইছে। সেটা দেখে সাহিল বলল, কি হয়েছে মামা? তোর না হওয়া বউ মেরা গেল নি? ইহান দাঁত কিরমির করে বলল, হালা মরবো তোর বউ। আমার বউ মরবো কিসের দুঃখে? তাহলে এমন আবাল মার্কা জনম দুঃখিনী লুক দিতাছস কে? আরে আমি তো প্রেমের জ্বালা বুঝাবার চাইতাছি। এদের কাণ্ড দেখে আবারও সবাই হাসতে লাগলো। এবার চিট তুলল অরণ্য। ওর চিটে এসেছে তুমি আমার স্বামী ছবির নাম। অরণ্য ভাবতে লাগলো এটা আবার কেমন নাম, এটা কিভাবে করবে। অরণ্য কিছুক্ষণ ভেবে হাত দিয়ে ইশারা করে বউকে মালা পরিয়ে বিয়ে করার মতো অ্যাক্টিং করতে লাগলো, কিন্তু ছেলেদের দল ওর ইশারা বুঝতে পারছে না। অনেকক্ষণ ট্রাই করার পরও ওরা ধরতে পারছে না। তবে মায়া অরণ্যের ইশারা বুঝতে পেরে ফট করে বলে উঠল, তুমি আমার স্বামী। মায়ার কথাই অরণ্য কেমন চমকে তাকালো মায়ার দিকে। মায়ার মুখে মুখে তুমি আমার স্বামী কথাটা অরণ্যের ভেতরে কেমন অদ্ভুত আলোড়ন সৃষ্টি করলো। অজানা কারণেই কেন জানি বুকের ভেতর ধূপ করে উঠল। অন্যদিকে মায়াও হঠাৎ করে কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল। নিজেকে এখনো 3 গজ মাটির নিচে গেড়ে ফেলতে ইচ্ছে করছে। তখন সারা বলল, আরে আপু, তুমি তো আমাদের দলে, তাহলে অপোজিশন পার্টিকে সাপোর্ট করছো কেন? এটা কিন্তু দুর্নীতি। সারার কথায় আবারও সবাই হেসে দিল এবং এভাবেই ওদের গেম শেষ হলো। আর ছেলেরাই হেরে গেল। আর শর্ত অনুযায়ী মেয়েরা যা বলবে তাই মানতে হবে। আর মেয়েরা শাস্তি হিসেবে ওদের সবাইকে আইসক্রিম খাওয়াতে বলল। সাহিল আর ইহান নানান তালবাহানা দিয়ে না যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু মেয়েরাও হার মানার পাত্রী না। ওরা শুধু আইসক্রিম আইসক্রিম বলে চিল্লিয়ে যাচ্ছে। শেষমেশ ওদের শান্ত করার জন্য অরণ্য বলে উঠল, সারা বলল, আমার মেহেদি তো এখনো ভালো করে শুকায়নি, তাই আমি যেতে পারবো না। ইরিন বলল, আর আমিও যেতে পারবো না, আমার একটু কাজ আছে। সারা কিছুক্ষণ ভেবে বলল, ভাইয়া তুমি এক কাজ করো, তুমি মায়া আপুকে নিয়ে যাও, উনি তোমার সাথে যাবে, তাই না আপু? মায়া চমকে উঠে বলল, আমি? হ্যাঁ আপু, যাও না প্লিজ। আজ কতদিন পর আইসক্রিম ট্রিট পাচ্ছি, প্লিজ আমার কিউটি আপুটা, যাও না একটু। মায়া পড়ে গেল দ্বিধায়, কি করবে বুঝতে পারছে না। সারার সাথে রাইসা আর এরিনও মায়াকে যেতে বলল। অগত্যা মায়া যেতে রাজি হয়ে গেল। আর অরণ্যের মনে যেন একরাশ খুশির জলোচ্ছ্বাস উপচে পড়ছে। মায়া ওর সাথে একা থাকবে, কিছু সময় ওকে একান্ত নিবিড়ভাবে উপলব্ধি করতে পারবে। ভাবতেই যেন চারিদিকে ভালো লাগা ছড়িয়ে পড়ছে। একটু পরেই দুজন বেরিয়ে গেল আইসক্রিম আনার উদ্দেশ্যে। আইসক্রিম না আসা পর্যন্ত সবাই বসে বসে নানান কথাবার্তা বলছে। সাহিল ওর ফোনটা বের করে একটু ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ একটা পোস্ট দেখে ওর ভ্রু কুঁচকে এলো। পোস্টের চেয়ে বেশি রাগ হলো ওর পোস্টের কমেন্ট দেখে। রাগে চোয়াল শক্ত হয়ে এলো ওর, চোখ হয়ে উঠল লাল বর্ণ। সাহিল উঠে দাঁড়িয়ে ছাদের এক কোণার দিকে গিয়ে দাঁড়ালো। তারপর ফোনের দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে সারাকে ডাকলো। দুবার ডাকার পর সারা ডাক শুনে সাহিলের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? সাহিল রাগী তবে শান্ত কণ্ঠে বলল, ফোনটা দে তোর। সারা ভ্রু কুঁচকে বলল, কেন, আমার ফোন দিয়ে কি করবেন? সাহিল চোয়াল চিবিয়ে বলল, তোকে দিতে বললাম দে, বেশি কথা আমার একদম ভালো লাগে না। সাহিলের ভাবভঙ্গি খুব একটা সুবিধের মনে হচ্ছে না, তাই সারা আর কথা না বাড়িয়ে ফোনটা দিয়ে দিল। সাহিল ফোনটা হাতে নিয়ে কিছু একটা করলো, তারপর আবার সারাকে ফোন ফেরত দিয়ে দিল। সারা ফোন হাতে নিয়ে কিছুক্ষণ চেক করার পর দেখলো ওর ফেসবুক অ্যাকাউন্ট শহীদ হয়ে গেছে। সারার মাথার উপর টিভি সিরিয়ালের মতো আকাশ পাতাল সমুদ্র সব ভেঙে পড়লো। বেচারা হতবিহ্বল হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। ওর এত স্বাদের অ্যাকাউন্টটা কি দোষ করেছিল? ওর খুন করার মানে কি?
সারা সাহিলের দিকে তাকিয়ে দেখলো সে কি সুন্দর ভাবলেশীনভাবে তার ফোন টিপে যাচ্ছে, যেন এখানে কিছুই হয়নি। সারার খুব কান্না পাচ্ছে। সারা রাগী কণ্ঠে বলল, আপনি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন কেন? সে আপনার কি ক্ষতি করেছিল? হ্যাঁ। সাহিল সারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। ক্ষতি সে করেনি, ক্ষতি করেছে অ্যাকাউন্টের মালিক। শুকর মানা যে তুই নিজে এখনো সই সালামত আছিস। তোর সাহস কি করে হলো ফেসবুকে ছবি ছাড়ার? মানুষের সামনে নিজের রূপ প্রদর্শন করতে চাস, হ্যাঁ? যাতে সবার কাছে নীলপরি লালপরি এসব শুনতে পারিস, তাই না? সারার রাগে দুঃখে শরীর রেড়ি করছে। এই বদলোকটাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অদম্য ইচ্ছেও জাগছে। অতিরিক্ত রাগে সারা কথাও বলতে পারছে না। সারা আর এক মুহূর্ত সাহিলের সামনে দাঁড়িয়ে না থেকে ওখান থেকে চলে গেল। মনে মনে সাহিলের উপর প্রতিশোধ নেওয়ার চরম কিছু প্ল্যান করছে। তার অ্যাকাউন্ট হত্যার বদলা তো সে নিয়েই ছাড়বে। গাড়ি চলছে আপন গতিতে। নিঝুম রাতের বেলায় পাশে হৃদয়ের রানীকে নিয়ে ড্রাইভ করার অনুভূতিটাই অন্যরকম। এটা অরণ্যের কাছে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই মুহূর্তটাকে একটু বেশি করে এনজয় করার জন্য অরণ্য আইসক্রিম কিনে আইসক্রিম পার্লারের এক ছেলেকে দিয়েই বাসায় পাঠিয়ে দিয়েছে। মায়া জিজ্ঞেস করলে বলেছে ওরা আইসক্রিম আইস বক্সে করে নিয়ে যাবে, তাহলে আর আইসক্রিম গলবে না। তাই মায়াও আর কিছু বলেনি। অরণ্য গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে শুধু মায়াকেই দেখে যাচ্ছে। মায়া জানালার বাইরে তাকিয়ে আছে। বাতাসে ওর দীঘল কালো চুলগুলো অবাধ্য হয়ে যাচ্ছে। মায়া ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করলেও তাতে খুব একটা সফল হচ্ছে না। অরণ্যের খুব বলতে ইচ্ছে করছে, থাক না, চুলগুলো একটু মুক্ত করে দাও না, হয়তো এই চুলের আধারে রাত আরো জেগে উঠবে। কিন্তু আফসোস সেটা বলার অধিকার অরণ্যের নেই। তবে ওড়নার ফাঁকেই মায়ার চুলগুলো উড়ে এসে অরণ্যের মুখে বাড়ি খাচ্ছে। অরণ্য চোখ বন্ধ করে মায়ার চুলের ঘ্রাণ নিচ্ছে, এক মোহময় মাতাল করা ঘ্রাণ। অরণ্যের এই মুহূর্তটা, এই সময়টাকে এখানেই আটকে রাখতে ইচ্ছে করছে। অরণ্য একটু সাহস করে বলল, মায়া, তোমার না রাত পছন্দ, তো আজকে কি রাতের সওয়ারি হবে? রাতের শহর দেখবে? মায়া না বললেও ওর নিজেরও অরণ্যের সাথে এই মুহূর্তটা অনেক ভালো লাগছে। তাই কেন যেন অরণ্যের কথাই মানা করতে পারল না মায়া। লোকটার উপর কেন যেন ও অনেক ভরসা পায়। মায়া মাথা হালকা চাকিয়ে সাই জানালো। অরণ্যের খুশি আর দেখে কে। প্রফুল্ল মনে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আর মায়া আবারও বাইরে তাকিয়ে রইল। আজকে রাতটা যেন অন্যরকম লাগছে ওর কাছে। অন্য সব রাতের মতো একাকী আর বিষণ্ণ মনে হচ্ছে না। মনের মাঝে এক সুখানুভূতি হচ্ছে। অরণ্য ড্রাইভ করতে করতে একটা নির্জন নদীর কিনারায় এসে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে মায়ার পাশে এসে দরজা খুলে মায়াকে নেমে আসার ইশারা করলো। মায়া একবার অরণ্যের দিকে তাকালো, তারপর আস্তে করে নিচে নেমে দাঁড়ালো। নেমে দাঁড়িয়ে সামনে তাকাতেই মুগ্ধ হয়ে গেল মায়া। সামনে বহমান নদী, নদীর কিনারায় কাশফুলের বন। জ্যোৎস্নার আলোয় কাশফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই মনোমুগ্ধকর পরিবেশে মায়ার চোখ ধাঁধিয়ে গেল। মায়া আনমনে সামনের দিকে পা বাড়ালো, এগিয়ে গিয়ে কাশফুলগুলো ছুঁয়ে দিল। শীতল বাতাসে মায়ার ভেতরে যেন এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে দিচ্ছে। রাতের এমন সৌন্দর্য এর আগে কখনো দেখেনি মায়া। এ যেন এক অবিস্মরণীয় অনুভূতি। আর অরণ্য মুগ্ধ হচ্ছে তার মায়াপুরীকে দেখে। সে ভিজছে মায়ার জ্যোৎস্নায়। জ্যোৎস্না রাতের এই কাশফুলের মাঝে মায়াকে যেন আরো মায়াময়ী হৃদহরিণী লাগছে। সে যে সত্যিই অরণ্যের হৃদহরিণী, অরণ্যের মনের রানী, ওর সন্ধ্যা মালতী। অরণ্য ওর ফোনটা বের করে মায়ার অজান্তেই মায়ের এই সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে নিল। অরণ্য মায়ার কাছে এগিয়ে গেলে মায়া মুচকি হেসে বলল, ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। সত্যি আজকের মতো সুন্দর রাত আমি কখনোই দেখিনি। অরণ্য মায়ার দিকে তাকিয়ে বলে উঠল, আমিও না। ওরা আরো কিছুক্ষণ থেকে আবারও বাসার উদ্দেশ্যে রওনা হলো। অরণ্য মুহূর্তটা আরো সুন্দর করতে গাড়ির মিউজিক প্লেয়ার চালু করলো। মিউজিক প্লেয়ার চালু করতে গান বেজে উঠল। অরণ্য সামনে তাকিয়ে ড্রাইভ করছিল। হঠাৎ ওর কাঁধে ভারী কিছু অনুভব করলো সে। অরণ্য মাথা ঘুরিয়ে দেখলো মায়া ঘুমিয়ে পড়েছে। আর ঘুমের ভেতরেই মায়ার মাথাটা অরণ্যের কাঁধে হেলে পড়েছে। এটা দেখে মুহূর্তেই যেন অরণ্যের শিরদাঁড়া দিয়ে এক শীতল বাতাস বয়ে গেল। এই প্রথম মায়া ওর এত কাছে এসেছে।
হয়তো অজান্তেই, তবুও তো এসেছে। অরণ্য গাড়ি সাইড করে থামিয়ে মায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত মায়ার মুখে যেন পৃথিবীর সব মায়া ঢলে পড়েছে। অরণ্যের খুব ইচ্ছে করছে ও সন্ধ্যা মালতীকে বুকের মাঝে জড়িয়ে নিতে, মায়াকে বুকে জড়িয়ে তার বুকের দহন মিটিয়ে নিতে, মায়ার ললাটে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে। কিন্তু সেই অধিকার যে তার নেই। অরণ্য ওর হাতটা উঠিয়ে আলতো করে মায়ার গালে রাখলো। মায়ার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, আমি যে আর পারছি না সন্ধ্যা মালতী, তোমাকে ছাড়া আমার জীবন যে দুর্বিষহ হয়ে গেছে। আজ এত কাছে পেয়েও তোমাকে বুকে আগলে নিতে পারছি না। এই না পাওয়ার জ্বালা যে আমাকে কুড়ে করে খাচ্ছে। রাইসার বিয়ের পর তুমি আবারও চলে যাবে, আর দেখতে পাবো না তোমাকে, এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। মন চায় তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। কিন্তু চাইলেও যে তা পারা যায় না। আমার উপরেও যে কিছু দায়িত্ব আছে যা আমি এড়িয়ে যেতে পারি না। আপুর জন্য বাবার আগেও একবার মানুষের সামনে ছোট হতে হয়েছে। এখন যদি আমার জন্যও আবার এমনটা হয় তাহলে কি হবে? কিন্তু তোমাকে ছাড়াও যে আমার চলবে না তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এভাবে আমি বাঁচতে পারবো না। একবার রাইসার বিয়েটা হয়ে যাক, তারপর কিছু একটা করতেই হবে আমাকে। হ্যাঁ, আমি অবশ্যই কিছু করব। তোমাকে ছাড়া আমার চলবে না সন্ধ্যা মালতী, কিছুতেই না।